এই সেই বিশ্বখ্যাত আলাহামরা, নাসরেত সুলতানদের হাতে গড়া আন্দালুসের মুসলিমদের একটি কালজয়ী রত্নমোহর। জল দিয়ে জল খেলা আর মৃত্তিকা ছুঁয়ে সৃজনশীলতার মেলা। এ প্রাসাদে বিজয়ীদের কেটেছে সারা বেলা, তবে অবশেষে ইতিহাস ছুঁয়েছে কালবেলা। নিশ্চিত বলা যায় আলাহামরা এ বিশ্বে মুসলিম স্থাপত্যকারদের তৈরি সর্বশ্রেষ্ঠ রাজপ্রাসাদ। এটি শুধু বিলাসিতা নয়, বিজ্ঞানের আসর। প্রতিরক্ষায় ক্ষুদ্রকায় চীনের মহাপ্রাচীর। এটি ঊষর ভূমিতে শ্যামল উদ্যান। এটিতে যারা বাসা গেড়েছিল তারা ছিল বেশ বিদ্বান। দর্শক, আজ আপনাদের নিয়ে যাচ্ছে আশ্চর্যে ঘেরা রাজপ্রাসাদ অঞ্চল আলহামরায়। স্পেন সফরে স্বাগতম। পৃথিবীর যে কোনো প্রান্তে সফর করার জন্য বেছে নিন ফ্লাইট এক্সপার্টকে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আছে। সকাল সকাল 5 ইউরো ভাড়ায় উবার ধরলাম। হাঁটাপথটা খুব বেশি না, তবে বেশ খাড়া, তাই ঘুরপথে গাড়ি নিলাম। গ্রানাডা শহরের অলি গলি ধরে চলছি নাসরেত সুলতানদের কালজয়ী প্রাসাদ আলাহামরায়। আলাহামরা টিকিট অফিসের সামনে থেকে একটা চমৎকার সুন্দর দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যেই আলহামরা, সেই সুবিখ্যাত প্রাসাদ অঞ্চলটা দেখার জন্যই এই স্পেনের গ্রানাডা অঞ্চলে এসেছি। যে গ্রানাডাতে ইসলামী শাসন ব্যবস্থার সর্বশেষ আধার ছিল ইউরোপীয় মহাদেশে, অর্থাৎ ইউরোপের দক্ষিণাঞ্চলে যে একসময় মুসলিমদের শাসন ছিল, সেই শাসনের একদম কেন্দ্রবিন্দু হয়ে একদম শেষকালগুলোতে চমৎকার সুন্দর প্রাসাদ অঞ্চল তৈরি করা হয়েছিল। সেই প্রাসাদ অঞ্চল আর আমরা দেখতে এসেছি এবং সেই প্রাসাদ অঞ্চলের টিকিট অফিসের বাইরে দাঁড়িয়ে আজকে সুন্দর দুপুরে দর্শক আপনাদের সকলকে এই পর্বের এই অংশে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে ইতিমধ্যে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে। গতকালকে আমাদের তো ফ্লাইট ডিলে গেল, এটা তো একটা ছোটোখাটো সমস্যা ছিল। আমি এখানে আসার পরে হুট করে আমার ইমেল আইডি থেকে আমার কোনো কারণে অ্যাক্সেসটা চলে গেছে। হয়তো একের পর এক দেশে যাত্রা করছে, তো মাঝে মধ্যে এই ঝামেলাটা হয়, তবে এবার একটু বড় আকারে হয়েছে আর কি। তো আমি মাইক্রোসফটে হটমেলের আওতায় আইডিটা আমার আছে। এখন যেহেতু আমার ওই আইডিটাতে আমি অ্যাক্সেস করতে পারছি না, আমার বিভিন্ন টিকিট থেকে শুরু করে বিভিন্ন রিজার্ভেশন, ফ্লাইট, অনেক কিছু ওটার ভিতরে আছে। সব কিছু থেকে আমার ইতিমধ্যে অ্যাক্সেস চলে গেছে। পরবর্তীতে আমি কোনো না কোনোভাবে অনেক বিষয় একটু উদ্ধার করতে পেরেছি এবং এখানকার টিকিটের আসলে বুকিং নাম্বারটা আমার কাছে ছিল, তবে বুকিংয়ের যে পিডিএফ কপি সেটা একদম নাই হয়ে গেছে, আমি কোনোভাবে অ্যাক্সেস করতে পারছিলাম না। তো এখানে আসার পরে ওই বুকিং আইডি যে নম্বরটা ছিল, ওই নম্বরটা দেখিয়ে ওনারা এখানে আমাকে প্রিন্ট করে দিয়েছেন। তাই অবশ্যই এটা একটা চমৎকার ব্যাপার। হতেও পারে আপনারাও স্পেনে আসছে এরকম সমস্যার সম্মুখীন হয়ে যেতেও পারে, তাই বলে রাখছি বুকিং নম্বরটা থাকলে এখান থেকে করা যাচ্ছে। জনপ্রতি 10.5 করে আমাদের আজকে টিকিট কাটা আছে। 10.5 ইউরোর কথা বলছি। তবে আলহামরা যেহেতু একটা চমৎকার সুন্দর একটা সুবিখ্যাত বিশাল প্রাসাদ অঞ্চল, এখানে আমি সেই তপকাপি প্রাসাদের মতনই পরপর 2টা দিন ভ্রমণ করছি, ভিন্ন ভিন্ন জায়গাগুলো আমি কভার করছি। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বেড়াতে এসছে। ছোট ছোট বাচ্চারা এখানে ছুটোছুটি করছে, এরা হয়তো স্কুলের কোনো ট্রিপে এসছে। এই তো প্রবেশ করলাম আলাহামরার বিশাল কমপ্লেক্সে। চলছি দ্বিতীয় সবচেয়ে বড় আকর্ষণ জেনারেল লাইফ গার্ডেন্সের দিকে। একে স্প্যানিশে বলে হেনেরালিফে। দর্শক, ঘুরবো আমরা বেশ, তবে কাদের সাথে ঘুরবো আসেন প্রথমে জেনে নিই। আমার বিশ্ব সফরের সঙ্গী ফ্লাইট এক্সপার্ট। তাদের অসাধারণ মোবাইল অ্যাপ আছে, সাথে আছে ওয়েবসাইট। আপনি চাইলে কল করেও তাদের কিছু সেবা নিতে পারেন। ফ্লাইট এক্সপার্ট আপনাদেরকে প্রথমবারের মতন দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ই সিম কেনার সুযোগ। মানে ধরুন স্পেন সফরে যাচ্ছেন, স্পেনের ই সিম তাদের অ্যাপেই কিনুন। সবাই তো এয়ারলাইনের টিকিট কেনার সুযোগ দেয়, ইনারা এক ধাপে গিয়ে প্রথমবারের মতন ইনাদের নিজস্ব অ্যাপেই কিছু ফ্লাইটের সিট রিজার্ভেশনের সুযোগ দিচ্ছে। বারবার কার্ডের তথ্য ইনপুট করে আপনি বিরক্ত? সমস্যা নেই, ফ্লাইট এক্সপার্টে কার্ডের তথ্য সেভ করে রাখা যায়। বিকাশ, রকেট, নগদ সহ দেশি সব মাধ্যমেই পেমেন্ট সারা যায়। আরও যে কত কিছু আছে সেগুলোও নিশ্চয়ই বলছি, তবে আগে দেখাচ্ছি এই বিরাট বাগানের ঐশ্বর্য।
এই হলো হেনেরা লিফে, প্রায় 1 লক্ষ বর্গফুটের এক একটি বাগান। এমন বাগান আছে 3টি। কোনোটি বানিয়েছে মুসলিম শাসকেরা, কোনোটি খ্রিস্টান স্প্যানিয়ার্ডরা। এগুলো ঘিরে আছে একটি প্রাসাদ কমপ্লেক্স, আর তা ঘিরে পুরানো কেল্লা আর প্রতিরক্ষা কমপ্লেক্স। জেনারেল লাইফ হলো একটি জলজ্যান্ত জল প্রকৌশলী। এর কাজ সম্পর্কে একটু পরে বলছি। দেখুন, এই গোলক ধাঁধার মতন বাগানকে দেখতে কি সুন্দর লাগছে। সিঁড়ি বেয়ে হেনেরা লিফে কমপ্লেক্সের মূল প্রাসাদের দিকে যাচ্ছে। এ প্রাসাদই এ কমপ্লেক্সের বড় একটি আকর্ষণ। আসুন এ কমপ্লেক্সের কাজ জানি। হয়তো ভাবছেন আলহামরায় আছে, তবে আলহামরা আসলে ওই দূরে সাবিকা পাহাড়ের উপরে। আমরা আছি সেই প্রাসাদ থেকে একটু দূরে ভিন্ন একটি গ্রীষ্মকালীন প্রাসাদে। নাসরেত সুলতানরা একে বানিয়েছিলেন পানি নিয়ে খেলার জন্য। এখান থেকে 6 কিলোর বেশি দূরে দাররো নদী। সে নদী থেকে সুড়ঙ্গ করে পাহাড়ের ভেতর দিয়ে পানি টেনেছিলেন আলহামরায়। মূল প্রাসাদের জল ঢোকার আগে সব এসে জমত হেনেরা লিফেতে। এখান থেকে পানি চালানো হতো চাষাবাদ আর বাগান গড়ার কাজে। তারপর সাধারণ মানুষের ব্যবহারের জন্য আলহামরা শহরে পাঠিয়ে দেওয়া হতো। ওই পাশের বাগান অঞ্চলটা দেখা শেষে এখন চলে এসেছি জেনারেল লাইফ অথবা হেনেরা লিফে এই নামের একটা সামার প্যালেসে। এটা মোটামুটি 1200 যে শতাব্দীটা তার শেষ ভাগটাতে তৈরি হয়েছে, অথবা 1300 শুরুর ভাগটাতে। চমৎকার সুন্দর স্থাপত্য করা সাজানো ছিল সমগ্র প্রাসাদ অঞ্চলটা। এই মুহূর্তে সেসব প্রাসাদের আমরা ধ্বংসাবশেষ রীতিমতন, অর্থাৎ যেই রকমের স্থাপত্য করা সাজানো ছিল, প্রচুর পরিমাণে ক্যালিগ্রাফির পাশাপাশি বিভিন্ন ইসলামী যেসব মোটিভ দিয়ে সাজানো হয়েছিল সেগুলোর ছিটে ফোটা কিছু রয়ে গিয়েছে, এবং অনেক কিছু এগুলো যে হোয়াইট ওয়াশ করতে করতে অনেক কিছু ক্ষয়ে গিয়েছে, কালের গর্ভে বিলীন হয়ে গেছে, এবং অনেক কিছু আসলে সদিচ্ছায় এটাকে নষ্ট করে ফেলা হয়েছিল, যেহেতু এসব প্রাসাদের উপরে পরবর্তীতে ভিন্ন ধর্মের লোকেরা কর্তৃত্ব আরোপ করেছিল এবং সাম্রাজ্য পরিবর্তন হয়ে গেছিল। দর্শক, এই পুরো প্রাসাদ অঞ্চলটাতে অর্থাৎ জেনারেল লাইফ যে অংশটা বা হেনেরা লিফে বলা হচ্ছে, বারান্দাগুলো থেকে আমরা বাইরের চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি। এই সব দিয়ে দেখেছেন কি অপূর্ব সব কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই রকমের পথগুলো ধরে সামনের দিকে হেঁটে যেতে পারছি, এবং পথে হাঁটতে হাঁটতে আশপাশে বাগানে ফোয়ারার আওয়াজ শোনা যাচ্ছে। অসাধারণ লাগছে। ওইসব দিয়ে ওখান দিয়ে হাঁটার অনুমতি নেই। আমরা এই পাশ থেকে আলহামরার যে মূল প্রাসাদটা সেই অংশটাকে দেখতে পাওয়া যাচ্ছে। ভাবা যায় যখন এই সমগ্র অঞ্চলগুলো এই রকমের নকশা দিয়ে সাজানো ছিল কী রকমের অপূর্ব না লাগতো, এবং ইনাদের পুরো প্রাসাদ অঞ্চলটাতে পানির আওয়াজ শোনা যেত। একদম যেই কোনো দিকে তাকালে আপনি দেখবেন পানির অসাধারণ রকমের ব্যবহার ছিল। এমনকি সামনের অংশগুলো জুড়ে ইনারা কিছু চাষাবাদ পর্যন্ত করতেন। সেই চাষাবাদ করার জন্য বাইরে থেকে পানিকে চ্যানেলিং করে এখানে নিয়ে আসা হতো। এই হলো জল খেলা সিঁড়ি। সিঁড়ির হাতল ছুঁয়ে জল গড়িয়ে পড়ছে। জলে ছিল সুলতানদের বিরাট সম্বল। আক্রমণের শত্রুপক্ষ যেন পানি আর খাবারের চালান না বন্ধ করতে পারেন, তাই এনারা নিজেরাই কৃত্রিম জলাধার করেছেন। সেখান থেকেই শৈল্পিকভাবে চালান করেছেন প্রাসাদের কোনায় কোনায়। এ পানি ব্যবহার করে নিজেরাই বিরাট ভূখণ্ডে খাবার ফলিয়ে নিয়েছেন। জেনারেল লাইফ নামের বিশাল জল কমপ্লেক্সে সুলতানি আমলে কেল্লা ধাঁচের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। বলছি 750 বছর আগের কথা। ধারণা করা হয় নাসরেত সুলতান দ্বিতীয় অথবা তৃতীয় মুহাম্মদ এই ছোট্ট প্রাসাদ তৈরি করে নিয়েছিলেন। আলহামরার তুলনায় এটি নিতান্তই শিশু, তবে সৌন্দর্য আছে বেশ। প্রাসাদের সামনে 7000 বর্গফুটের একটি জল চ্যানেল সজ্জিত বাগান,
আর ভবনে আছে মিরাদর নামের কিছু নজরদারি বারান্দা। এগুলো ঘিরে দেয়ালে পিলারে অপূর্ব সব ইসলামী নকশা করা আছে। এ প্রাসাদ কমপ্লেক্স বহুতল, এক এক সোপানে এক এক ভবন। নারীদের আলাদা বিশেষ চত্বরও আছে, তবে এইসব ভবনে ঢোকা নিষেধ। আপনি ক্ষয়ে যাওয়া সব পুরানো ইসলামী নকশা দেখে অতীতের স্মৃতি রোমন্থন করবেন, আর বিরাট বাগানে হেঁটে দূরের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন। বন্ধুরা, নকশার ইতিহাস দেখার সেরা জায়গা হলো আলহামরা। আমরা একটু পর ওইদিকেই যাচ্ছি। মোটামুটি প্রায় 1.5 কিলোর হাঁটা। হেনেরালিফে থেকে আলহামরা যেতে 2 পাহাড়ের সংযোগ পার করতে হয়। চলছি সাবিকা পাহাড়ের দিকে, ফেলে আসলাম সেররো ডেল সোল নামের পাহাড়। এ পথটা চমৎকার বাগানে ঘেরা, স্প্যানিশ রুচিতে ভালোবাসার হাওয়া বইছে। আলহামরা কমপ্লেক্সটা 15.5 লক্ষ বর্গফুট জুড়ে আছে। হেনেরালিফে যোগ করলে 20 লক্ষ অনায়াসে ছাড়িয়ে যায়। এ মুহূর্তে আলহামরা শহর ধরে হাঁটছে। 800 বছর পুরানো এই শহরই ছিল স্পেনের সুলতানদের রাজ শহর। এখানে আজও কিছু আঞ্চলিক বাসিন্দা থাকছে। এই মুহূর্তে আমরা শহরের মূল মসজিদকে দেখতে পাচ্ছি। এটি মসজিদ হলেও পরে গির্জায় রূপান্তরিত। গির্জায় রূপ দেওয়া হলো বলে মসজিদের মিনারে ক্রস লাগানো হয়েছে দেখুন। আমি যখন গেছি তখন ভেতরে ঢোকার ফটক বন্ধ পেয়েছি, তবে অতীতের হামামখানা ঘুরে দেখার সুযোগ পেয়েছি। এখন যে ভবনটি দেখছি এটি মুসলিম শাসনের অবসানের পর খ্রিস্টান রাজাদের তৈরি অসমাপ্ত প্রাসাদ। আমরা ইতিহাসের চর্চা এই প্রাসাদের ভেতর থেকেই শুরু করব। স্পেনে একসময় ইসলামী শাসন ব্যবস্থার অবসান হয়েছিল এবং খ্রিস্টীয় যে বাহিনীরা এখানে নিজস্ব সাম্রাজ্য স্থাপন করে নিল, তারা নাসরিদদের তৈরি করা এই অসাধারণ প্রাসাদ দেখে বিমোহিত হয়েছিল। তবে তারা তাদেরও রীতি রেওয়াজ অনুসরণ করে কিছু একটা বানাতে চাইতো। 1526 সালের দিকে সম্রাট পঞ্চম চার্লস ঠিক এই জায়গাটাতে একটা রোমান স্থাপত্য ধারা অনুসরণ করে প্রাসাদ নির্মাণ কাজ শুরু করেছিলেন। তবে কোনো না কোনো সমস্যার দরুন সে প্রাসাদটা কখনোই সমাপ্ত করা হয়নি। 1637 সাল পর্যন্ত সে প্রাসাদের কাজ চলেছে এবং সেই প্রাসাদটা যেভাবে করেছিল সেভাবে অনেকটা রয়ে গেছে। পরবর্তীতে 1923 সালের দিকে এই প্রাসাদটাকে আবার রীতিমতন একটু পুনর্গঠন করে পর্যটকদের দেখার উপযোগী করে তোলা হয়েছে। দর্শক, আমরা সেই খ্রিস্টীয় রীতিরেওয়াজ অনুসরণ করে তৈরি করা সেই চার্লস পঞ্চমের প্রাসাদটা ধরে হাঁটছি। একটি বর্গাকার ভবনের মাঝে বৃত্তাকার উঠান, নাই কোনো অভিজাত নকশা, তবে রোমান ভারিক্কি আছে। স্পেনে মুসলিম শাসনের অবসান হল 1492 সালে। শুরুটা হয়েছিল কবে জানেন? সেই 710-এর আশেপাশে। কর্ডোবাকে রাজধানী করে আন্দালুসিয়ায় চলেছিল খিলাফত। এরপর শুরু হলো খ্রিস্টান রিকনকুয়েস্তা। একে একে মুসলিম রাজ্য নিধন করে শত্রু বাহিনী থামল গ্রানাডায়। আলহামরা টিকেছিল 250 বছর। শেষমেশ যখন ক্ষমতা গেল, মুসলিম শাসকরা শখের প্রাসাদ কমপ্লেক্স দিয়ে গেলেন খ্রিস্টান শাসকদের হাতে। একে একে রাজা এলো, সবাই আলহামরার প্রেমে পড়ল। নিজের আরো উন্নত কিছু গড়ার চেষ্টা করল, কিন্তু এখানে আর পারল না। 100 বছর চার্লসের এই প্রাসাদের কাজ চলেছে, না তখন সমাপ্ত হয়েছে, না আজও। খ্রিস্টান রাজারা
সুলতানদের প্রাসাদেই ঘুমিয়েছে, তাদেরই গড়া নকশায় বিভোর হয়েছে, তাদেরকে যুদ্ধে হারিয়ে যুগ যুগ তাদের শিল্প প্রতিভার প্রশংসা করেছে। দর্শক, আমার পিছে দিয়ে সিয়েরা নেভাডা পর্বতমালার শ্বেত শুভ্র পাহাড়গুলো দেখতে চমৎকার সুন্দর লাগছে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি সে নাসরিদ আমলগুলোতে সে রাজারা এইসব প্রাসাদ অঞ্চল থেকে আশেপাশের কি অসাধারণ পাহাড় পর্বতের দৃশ্যগুলো দেখতে পেত। প্রিয় দর্শক, আমি যেখানটাতে আছি ঠিক আমার পিছে অর্থাৎ দক্ষিণ বরাবর ওই পিছে একটা মসজিদকে দেখতে পাওয়া যাচ্ছে। যখন খ্রিস্টানরা এখানে সাম্রাজ্য টেক ওভার করলো তখন ওনারা অনেক মসজিদকে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ধাপে ধাপে আবারও কিছু মসজিদ এখানে গজিয়ে গেছে। মুসলমানদের জয় জয়কার চলছে আজকের স্পেনে। দর্শক, আমি এই মুহূর্তে যে অংশটাতে আছি এখান দিয়ে দেখতে পাচ্ছেন কিছু কামানকে বাইরের দিকে তাক করে রাখা আছে। আমার পিছে দিয়ে চার্লস ফাইভের যে প্রাসাদটা, যেটা ইউরোপীয় ধাঁচে তৈরি করা হয়েছিল, সেই প্রাসাদটাকে দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে ওই কোণা বরাবর অর্থাৎ পশ্চিম বরাবর একটা আল কাজাবা ফোর্ট্রেস নামের ফোর্ট্রেস আছে। দর্শক, এখানে আপনি বেড়াতে আসলে পর্যাপ্ত পরিমাণে শৌচাগার ব্যবস্থা পাবেন। তার পাশাপাশি পাবেন বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিন থেকে কফি বিক্রি করা হচ্ছে, এমনকি ছোটোখাটো কিছু স্ন্যাক্স এবং পানীয় বিক্রি করা হচ্ছে। এই রকমের পয়েন্টগুলো প্রাসাদ চত্বরে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। প্রাসাদের কিছু কিছু অঞ্চল আছে যেসব জায়গায় টাইমড এন্ট্রি হয়ে থাকে, যেমন নাসরিদ প্যালেসে অর্থাৎ নাসরিদ প্রাসাদ, যেটা আমি আগামী দিনটাতে করছি, সেদিনটা কিন্তু টাইমড এন্ট্রি, আমার সকাল 11টার এন্ট্রি টিকিট কেটে রাখা আছে। তবে প্রাসাদের অন্যান্য যেসব অঞ্চল আছে সেটা গ্রীষ্মকালীন সময় এক রকমের সময়সূচি থাকে, অনলাইনে খোঁজ করে দেখতে পারেন। এমনকি শীতকালে আবার ভিন্ন রকমের সময়সূচি থাকে। আমি যখন বেড়াতে এসেছি তখন শীতের সময়সূচিটা চলছে, মনে হচ্ছে এপ্রিল পর্যন্ত সেটা চলবে। ঠিক এই রকম ঘর থেকে ভেন্ডিং মেশিন ব্যবহার করে ছোটোখাটো খাবার বা পানীয় কেনা যাচ্ছে। আমার এখানকার কফিটা মোটামুটি ভালো লেগেছে। দর্শক, এখন যাচ্ছি প্রাসাদের প্রতিরক্ষার ভিত যে কমপ্লেক্স টিকিয়ে রেখেছিল সেদিকে। কেল্লার দিকে যাচ্ছি, নাম আল কাজাবা। উঁচু প্রাচীর ঘেরা ভবন এর শক্ত গাঁথনির পরিচয় দিচ্ছে। চলতে চলতে বলি, একটু আগে টাইমড এন্ট্রির কথা বললাম। বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে বিভিন্ন পর্যটন আকর্ষণের টিকিট, যাতায়াত ব্যবস্থা সহ অনেক কিছুই পরিকল্পনা করা লাগে, তাও আবার পুঙ্খানুপুঙ্খ সময় হিসাব করে। আপনি চাইলে আপনার ভ্রমণটি সহজ করতে পারেন ফ্লাইট এক্সপার্টের ট্যুর সেবা নিয়ে। বিকেলের ভাগে আল কাজাবা দুর্গের একটা অংশ থেকে গ্রানাডা শহরের চমৎকার দৃশ্য দেখছি। একদিকে তাকালে প্রাসাদের এলাকা, অপরদিকে প্রাকৃতিক শোভা। এখানে 15 মিনিট সময় পার করতে বেশ ভালো লাগলো। এখন হেঁটে চলছি দুর্গের মূল অংশে। একের পর এক ফটক পার করে সামনে আগাতে হবে। প্রিয় দর্শক, সাবিকা পাহাড়ের সবচেয়ে উঁচু ভাগে এ কেল্লা স্থাপিত হয়েছে। ইতিহাস থেকে বলি, উমাইয়া খিলাফতের আওতায় সরাসরি আন্দালুস ছিল 756 সাল পর্যন্ত। এরপর এলো কর্ডোবা খিলাফত। 1031-এ তার পতন হলে তাইফা হিসেবে এক একটি স্বাধীন রাজ্য তৈরি হয়। জিরি বংশ নিল গ্রানাডার দায়িত্ব, তারাই এখানে বানিয়েছিল কেল্লা। এরপর মুরাবিদ আর মুয়াহিদ বংশের ধারা ধরে গ্রানাডায় ক্ষমতা নিল নাসরিদরা, তারাই বানিয়েছিল এই আলাহামরা। তারাই জিরি বংশের কেল্লাকে বড় করে 3 স্তরের প্রাচীর, উঁচু উঁচু পর্যবেক্ষণ বুরুজ আর বহু কামরা সংগ্রহ সাদার এক বিরাট মিলিটারি কমপ্লেক্স দাঁড় করান। আমরা সিঁড়ি বেয়ে একটি ওয়াচ টাওয়ারে উঠছি।
এই মুহূর্তে সবচেয়ে উঁচু যে টাওয়ারটা আছে, টাওয়ার অফ হমেজ বলা হচ্ছে, সেই টাওয়ারটার ওপরে আছি। এপাশ থেকে প্রায় 85 ফুট উচ্চতা থেকে এবং সার্বিকভাবে প্রায় 2900 ফুট উচ্চতা থেকে আমরা চারপাশের অসাধারণ সুন্দর দৃশ্যকে দেখতে পাচ্ছি। এপাশ থেকে সিয়েরা নেভাডা মাউন্টেন্সকে দেখতে চমৎকার লাগছে। আল কাজাবা কেল্লায় 3টি মূল টাওয়ার আছে। আমরা যেটাই উঠেছি এটি তর্রে ডেল হোমেনাহে। এর উপর একটি ঘণ্টা বসানো আছে। খ্রিস্টানরা প্রাসাদের দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষার কাজে এই ঘণ্টা স্থাপন করেন। এখানে 4টি ভিন্ন ভিন্ন পতাকা উঠছে দেখতে পাবেন। এসব প্রতিরক্ষা বুরুজ থেকে শহরে বিভিন্ন প্রান্তে নজরদারি করা হতো। মুসলিম আমলে চীনের মহাপ্রাচীরের মতন দিনে ধোঁয়া আর রাতে আগুন জ্বেলে শত্রুপক্ষের আক্রমণ সম্পর্কে প্রশাসনকে অবগত করা হতো। এখন আমরা আলহামরা কমপ্লেক্স থেকে বের হওয়ার পথ ধরছি। আল কাজাবা থেকে সরাসরি এক্সিট পাওয়া যায়। এই আল কাজাবাই আলহামরার সবচেয়ে পুরানো অংশ। প্রথম নাসরিদ সুলতান মূল প্রাসাদ তৈরির আগে এই আল কাজাবাই থাকতেন। গ্রানাডা শহরটা বেশ ছোট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উচ্চতায় মাত্র 88 বর্গ কিলোমিটারের ছোট শহর হচ্ছে গ্রানাডা, যে শহরে প্রায় 2.25 লক্ষের কাছাকাছি মানুষজন বসবাস করছে। ঐতিহাসিক আন্ডালুসিয়া অঞ্চলের গ্রানাডা প্রদেশের বিখ্যাত রাজধানী হচ্ছে এই ছোট্ট শহর গ্রানাডা, যে গ্রানাডায় একটা চমৎকার সুন্দর বিকেলবেলায় আমরা শহরের পরিবেশটা হেঁটে হেঁটে উপভোগ করছি। গ্রানাডা শহরটি বেশ প্রাচীন। সে 2000 বছর আগের রোমান আমল থেকেই এখানে সভ্যতা আছে। তবে এটি সত্যিকারের উন্নত নগরী হয়ে ওঠে নাসরিদ আমলে। সেকালে সর্বোচ্চ 50,000 মানুষ এই শহরে বাস করেছে। 1238 থেকে 1492 সাল পর্যন্ত সে ছিল মুসলিম রাজধানী। আমরা শহরের গলি আর রাজপথ ধরে কেন্দ্রীয় শহরের পরিবেশ উপভোগ করছি। প্রিয় দর্শক, স্পেনের বিখ্যাত রাজপ্রাসাদ আলহামরার ভেতর থেকে আরেকটা নতুন চকচকে সুন্দর দুপুরে আপনাকে স্বাগত জানাচ্ছে। দর্শক, আজকে শেষমেশ আলহামরার নাসরিদ প্যালেসটা ঘুরতে এসছে। অর্থাৎ সরাসরি সুলতানরা যেই প্রাসাদ অঞ্চলের ভেতরে থাকতেন, যেই প্রাসাদের ভেতরে সুলতানদের বিচরণ ছিল, সেসব প্রাসাদের যে বিভিন্ন রকমের চত্বর আছে তার ভিতরে প্রথম একটা চত্বরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আজকে সুন্দর দুপুরে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের আলহামরার যে এন্ট্রি টিকিটটা ছিল সেটা কিন্তু টাইমড এন্ট্রি টিকিট ছিল, যেটার আওতায় সকাল 11টায় যদিও টিকিট দেখানো হয়েছিল, তবে আমরা এসে জানতে পারলাম সকাল 11টা থেকে সমগ্র কমপ্লেক্স ঘোরার সুযোগ আছে। তবে ঠিক দুপুর 2টার সময় আমরা নাসরিদ প্যালেসে ঢুকতে পারবো। ঠিক 2টা বেজে গেছে, তখনই আমরা নাসরিদ প্যালেসে ঢুকেছি। দর্শক, সবচেয়ে বিখ্যাত এই প্রাসাদ অঞ্চলটা স্পেনের দক্ষিণাঞ্চলে, সেটার ভেতরের যে নাসরিদ প্যালেস অঞ্চলটা আছে, যেটা প্রচুর পরিমাণে মানুষজন ইতিমধ্যে ঘুরতে আসছে আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদেরকে এই ভেতরের অংশটা দেখানো শুরু করছি। নাসরিদ প্রাসাদ বিশাল এবং অপূর্ব। একে ঘুরে দেখার আগে আসলে প্রাসাদ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বনু নাসর বংশই ছিল গ্রানাডা আমিরাতের রাজবংশ। তাদেরকেই নাসরিদ বলা হয়। তাদের মূল বাসস্থানই নাসরিদ প্রাসাদ। এটি একটি নয়, 3টি বড় প্রাসাদের সমষ্টি, সাথে আছে ছোটখাটো আরও কিছু ভবন। 1238 সালে সুলতান প্রথম মুহাম্মদ সাবিকা পাহাড়ের উপর নিজের বাসস্থান নির্মাণের উদ্যোগ নেন। এখানকার মাটি লালচে এবং সেই মাটি প্রক্রিয়াজাত করার মাধ্যমেই এই প্রাসাদ নির্মিত হয়েছে। আরবিতে লাল মানে আহমার, সে আহমার থেকেই প্রাসাদের নাম হলো আলহামরা। আরেকটা মতবাদও আছে, সুলতান প্রথম মুহাম্মদের ডাকনাম ধরা হয় আহমার, সেখান থেকে
প্রাসাদের এই নাম হতে পারে বলে ধারণা। আজকের নাসরিদ প্রাসাদের যে চেহারা দেখি সেগুলো মূলত 14তম শতাব্দীর মধ্যখান থেকে শেষ ভাগের কাজ। এখানকার জনপ্রিয় প্রাসাদগুলোর নাম মেক্সুয়ার, কোমারেস আর সিংহ প্রাসাদ। এ প্রাসাদের সাজসজ্জাই এর বড় শক্তি। মাটি আর কর্দমা দিয়ে মূল সাজসজ্জার কাজ। পাথর বেশি একটা ব্যবহার হয়নি। নাসরিদরা বিশ্বাস করতেন ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই অল্প সময়ে মৃত্তিকার নির্মাণ শৈলী লেপেছেন। তবে মার্বেলের প্রলেপও দেওয়া আছে। জানেন কি, এ প্রাসাদে কোরআন শরীফের একটি আয়াত ৯,০০০ বার খোদাই করা হয়েছে। আয়াতটি হল ওয়ালা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিজয় নেই। এই আয়াতকে দেখবেন প্রাসাদের দেয়ালে দেয়ালে ছোট বড় সব সাজসজ্জার মায়া জালে। খোদাইয়ের কথা বলছি, পুরো প্রাসাদ জুড়ে যে অপূর্ব নকশা খোদাইয়ের কাজ দেখবেন এগুলোকে বলা হয় স্টাকো ডেকোরেশন। জ্যামিতিক নকশা, ফুল পাতার চিত্র আর ক্যালিগ্রাফিকে প্রবেশ করানো হয় ইসলামী এরকম ডেকোরেশনে। নাসরিদরা প্রাসাদের 1 ইঞ্চিও ছাড় দেননি। এগুলো বানাতে কাঠ আর মৃত্তিকা ব্যবহার করা হয়েছে। এসব স্টাকো সজ্জা যখন ছাদে গিয়ে মিলে তখন ফুটে ওঠে সীমাহীন প্রতিভার এক রুদ্ধ শ্বাস প্রদর্শনী। হাজার হাজার জ্যামিতিক ছাঁচে ফেলে নকশা করা হয়, সেগুলো আবার ত্রিমাত্রিক। এক একটি বস্তুকে শক্ত আঠা দিয়ে লাগানো হয়। বড় থেকে ছোট গম্বুজ জুড়ে এমনভাবে নকশা উপরে উঠে যায় যেন মৌমাছির চাক আকাশে উঠে গেছে। তাকালে দেখবেন এর যেন কোনো শেষ নেই। আরও আকর্ষণীয় ব্যাপার জানেন কি, এগুলোর ইঞ্চি ইঞ্চি জুড়ে রঙিন সব ক্ষুদ্র আলপনা আর খোদাই ছিল। আজ অনেকটাই মিটে গেছে, তাও খেয়াল করলে কিছুটা বোঝা যায়। এ ধরনের স্থাপত্য কর্মকে বলে মুকারনাস। ইংরেজিতে স্ট্যালেকটাইট আর্কিটেকচারও বলা হয়। নাসরিদ প্রাসাদে কোনো কোনো মুকারনাস 5 থেকে 7,000 বস্তু মিলিয়ে তৈরি। এবার চোখটা নিচে নিয়ে যাই। দেয়ালে দেয়ালে দেখবেন রঙিন সব টাইলস। এসব চীনামাটির কাজ। দেয়ালে রং করা হয়নি, বরং রঙিন এক একটি টাইলসের ব্লক সুনিপুণভাবে বসানো হয়েছে। এ নির্মাণ শৈলীকে বলে জিওমেট্রিক লাসো। আরও কিছু শুনবেন? শুনেন বলি। পানির খেলোয়াড় নাসরিদরা পুরো প্রাসাদ জুড়ে পানির চ্যানেল করেছেন। প্রতিটা ঘরেই থেকেছে চৌবাচ্চা। ইনাদের দেয়ালগুলো পুরু আর জানালাগুলো সরু। রাতের ঠান্ডা দুপুর পর্যন্ত প্রাসাদবাসীকে স্বস্তি দিয়েছে, আর দুপুরের তাপদাহ পাতলা জানলাগুলো দিয়ে ভেতরে ঢুকেছে। গরম বাতাস উপরে উঠে যায়। উপরে ওনারা করেছেন অতিরিক্ত জানালা। গরম কি ঠান্ডা, বাতাস পানির চৌবাচ্চার চ্যানেলে বাড়ি খেয়ে জলীয় বাষ্পের কোমলতায় প্রাসাদবাসীকে আনন্দ দিয়েছে। আরও যে কত কিছু আছে এই প্রাসাদে, আমার পক্ষে এক ভিডিওতে বলে শেষ দেওয়া সম্ভব না। আসেন বরং প্রাসাদটাই ঘুরে দেখি। প্রাসাদ ঘুরে দেখার জন্য উদগ্রীব আপনি? একটু দাঁড়ান না। যাদের সাথে বিদেশ ঘুরবেন তাদের সেরা ফিচার জেনে নিন। ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে আপনি পাচ্ছেন বুক নাও পে লেটার ফিচার, মানে আগাম কিছু বুক করুন, পরে পেমেন্ট করুন। এক্সপার্ট সার্চ ইঞ্জিন সবকিছু খোঁজ করা সোজা করছে। আপনার লাগেজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা দিচ্ছে ব্লু রিবন ব্যাগেজ প্রোটেকশন সেবা। একাধিক কিস্তিতে টাকা পরিশোধ করার জন্য দিচ্ছে আকর্ষণীয় ইএমআই ফিচার। ইনাদের ইন্টারফেসটা খুবই সহজ ও আকর্ষণীয়, আর সেটার মাধ্যমে দেশীয় আন্তর্জাতিক ফ্লাইট, বিভিন্ন দেশের হোটেল, ট্যুর, এমনকি ভিসা প্রসেসিং সেবাও পাচ্ছেন। তাই ঝটপট আমার মতন বিশ্ব সফর করতে প্রবেশ করুন ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে। আমাদের আজকের নাসরিদ প্রাসাদের প্রথম সফরটা শুরু হচ্ছে মেক্সুয়ার প্রাসাদ দিয়ে। এটির অতীতের ভবনে বেশ পরিবর্তন আনা হয়েছে এবং স্বল্প জায়গার ভেতর ঘুরতে দেয়া হচ্ছে। নাসরিদ আমলে এখানে বিশেষ আদালত এবং রাজকোষাগার ছিল। এসব বিষয়ের দপ্তরে সুলতানের বিচরণও ছিল। সর্বপশ্চিমের প্রাসাদ মেক্সুয়ার। এর একটি চমৎকার উঠান আছে। এক একটি স্তম্ভ আর এর সাথে জুড়ে থাকা কারুকাজগুলো অসাধারণ। স্টাকো সাজসজ্জার বেশ নজির দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে বলি, আমাদের আজকের টিকিট খরচ পড়েছে
দুজন মিলে 80 ইউরো। অনেকদিন আগে থেকে অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট কেটে রাখলে আর একটু কমে টিকিট কাটা যেত। তবে আমরা তৃতীয় পক্ষের থেকে কিনেছি সফরের মাত্র 3 দিন আগে। এই মুহূর্তে আমরা প্রাসাদের সবচেয়ে বড় চত্বরগুলির একটিতে। মেক্সওয়ার্ড ছেড়ে চলে এলাম কোমারেস প্রাসাদে। ভেতরে একটা বড় বহি প্রাঙ্গণ আছে। এসব প্রাঙ্গণ জুড়েই প্রাসাদের সুলতানাদের বিচরণ ছিল, আর সুলতান স্বয়ং এই প্রাসাদেই থাকতেন। কোমারেস প্রাসাদ উত্তর দক্ষিণ অক্ষে নির্মিত। এর প্রাঙ্গণে আছে 111 ফুট লম্বা একটি পুল। পুলের পানি থেকে প্রাসাদের দেয়ালে চমৎকার সূর্যের প্রতিফলন দেখা যাচ্ছে। এর উত্তর বারান্দার ছাদের দিকে তাকালে চমৎকার কাঠের কাজ দেখা যায়। পুরো প্রাসাদের ছাদেই ম্যাকাইল আর পাইন গাছের কাঠ দিয়ে নকশা করা হয়েছে। আজকে অনেক দেয়াল সাদা পড়ে থাকতে দেখবেন, তবে সুলতানি আমলে এসব দেয়ালে অনেক সুন্দর সব নকশা আর কারুকাজ করা থাকতো। তার একটা উদাহরণই দেখুন। এখন আমরা কোমারেস প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় ঘরের দিকে যাচ্ছি। এই ঘরটি প্রাসাদের সবচেয়ে বড় ঘর। আমরা এখন প্রাসাদের রাষ্ট্রদূত কক্ষে। একই সাথে এটি সুলতানের একটি দরবারও ছিল। এ ঘরের প্রতিটা কোণায় দেখা যায় জিওমেট্রিক লাসোর চমৎকার কাজ, আর দেয়াল জুড়ে স্টাকো শৈলীর কি অসাধারণ উপস্থাপনা। এখানে লা গাদিবা ইল্লাল্লাহ যে নকশায় পুনরাবৃত্তি করা হয়েছে একে বলে সেপকা। এ কামরার সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর ছাদ। 8017টি কাঠের টুকরো দিয়ে ছাদে নক্ষত্র খচিত মহাকাশের প্রতীকী দাঁড় করানো হয়েছে। সুলতানি আমলে এ কোমারেস প্রাসাদকে কাসার আল সুলতান বলা হতো। এখন আমরা চলছি সবচেয়ে বিখ্যাত নাসরিত প্রাসাদে। এর নাম সিংহ প্রাসাদ। আলাহামরায় সবচেয়ে বেশি পর্যটক হয়তো এই সিংহ চত্বর দেখতেই আসে। এর স্থাপত্য শৈলী অসাধারণ। এক একটি স্তম্ভ হিসেবে কোথাও 2টি বা কোথাও 3টি পিলার, এগুলো ঘিরে খাঁজ কাটা সব নকশা। পুরো চত্বরটি প্রায় 100 ফুট লম্বা আর 50 ফুটের মতন চওড়া। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর মধ্যখানে সিংহ ফোয়ারা। তার সম্পর্কে একটু পরে বলছি। এখানে মাথায় 2টি সুসজ্জিত কামরা ঘুরে দেখার সুযোগ আছে। প্রত্যেকটি সাজসজ্জায় মনোমুগ্ধকর। একটা ঘরে তো 5000 জ্যামিতিক শেপ মিলিয়ে মুকান্নাস তৈরি করে রেখেছে। সিংহ প্রাসাদের একদম মধ্যখানে 12টি সিংহ সজ্জিত ফোয়ারা আছে। এটি একটি জল চালিত ঘড়ি। ধরুন দুপুর 1টা বাজে, একটি সিংহের মুখ থেকে পানি বেরোবে। 9টার মুখ থেকে বেরোলে 9টা বাজবে। এভাবে 12টা বাজলে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে যাবে, আবারও প্রথম থেকে শুরু হবে। বিজ্ঞানকে ব্যবহার করে দক্ষ প্রকৌশলীরা 650 বছর আগে ফোয়ারা দাঁড় করিয়েছিলেন। এর পরের অংশগুলো কম আকর্ষণীয়। একের পর এক ঘর পার করে নিচে নেমে আসবেন স্প্যানিশ রুচির বাগানে। মূলত খ্রিস্টান রাজত্বের আওতায় যাবার পর এ বাগানের চারপাশের কমপ্লেক্স দাঁড় করানো হয়েছিল।
নাসরিত প্রাসাদ দেখে মন জুড়িয়ে গেছে, এতটা অসাধারণ তাদের স্থাপত্যরীতি। নাসরিত প্রাসাদে যদি আপনি বেড়াতে না আসেন, গ্রানাডা আসলে, তাহলে রীতিমতন বলতে হচ্ছে আপনি বিশাল বড় কিছু বাদ দিয়ে যাচ্ছেন। এটার টিকিট পাওয়াটা খুবই দুষ্কর। আপনাকে অবশ্যই টিকিট অনেক দিন আগে থেকে বুকিং করে রাখতে হবে। তাদের যেটা অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে যদি আপনারা বুক করেন তাহলে সেটার একটা হিসাব হবে, সেখানে সবচেয়ে আগে থেকে টিকিট নাই হয়ে যায়। তার থেকে কিছুটা বেশি মূল্যে, যেমন আমরা অল্প একটু বেশি মূল্যে কিনেছি, কিছুটা বেশি মূল্যে আপনি আবার থার্ড পার্টি কিছু অপারেটর থেকে, ধরেন যেদিন বেড়াতে আসছেন তার থেকে কিছুদিন আগ পর্যন্ত আপনি টিকিট পেতে পারেন। তবে গ্রীষ্মের মৌসুমটাতে যখন পর্যটন একটা রমরমা মৌসুমে রূপ নেবে, সেই সময়টাতে অনেক দিন আগে থেকে সকল টিকিটই শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, যখন ভেতরের দিকে ঢুকলাম তখন 2টা বাজছে। 2টার আগে আমরা প্রাসাদের অন্যান্য অঞ্চল ঘুরে ঘুরে আবারও দেখছিলাম গতকালকের মতন। তারপরে আমরা যখনই ঢুকেছি, মানে আর ইউটিউবের যে ভ্লগে আসবো কথা বলবো সেই সুযোগ হয়নি। ফেসবুকে কিছু ভিডিও বানিয়েছি, সেটা ফেসবুকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনার টিকটকে বা ইনস্টাগ্রামে দেখে নিতে পারেন। সেগুলোর তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখা থাকছে। আমরা মুগ্ধ নয়নে ভিতরগুলো দেখেছি, দেখে প্যাঁচ খেতে খেতে ওয়ান ওয়ে পথ অনুসরণ করে বাইরে বেরিয়ে আসছি। বাইরে যেখানে বেরিয়ে আসছি সেখানটাও একটা চমৎকার চত্বর। এখানে অনেক মানুষজন বসে বসে একদম প্রাসাদের শেষ ভাগে দৃশ্যগুলো দেখছে। এখান থেকে আমার কোনা বরাবর আরও কিছু অসাধারণ স্থাপনা আছে, এবং দূর দিয়ে আমরা হেনেরা লিফে বা জেনারেল লাইফ, সেই যে প্রাসাদ অঞ্চলটা, সেটাকে দেখতে পাচ্ছি। সব কিছু মিলেমিশে এই প্রাসাদের সফরটা খুবই ভালো গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আলহামরার সবচেয়ে পুরানো ভবন পার্তাল প্যালেস। এটি সুলতান তৃতীয় মুহাম্মদের সময়কার একটি স্থাপনা। এর বাইরের পুরো চত্বরটা বেশ সুন্দর। চলে আসছে, এটা কি তোমারটা? হ্যাঁ, লেস ভেজিটেবল আমার জন্য। এইটা হচ্ছে বেশি সবজি সহ। এই রেস্তোরাঁতে এটা আমাদের দ্বিতীয়বার। আমরা ইতিমধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট চড়িয়ে খেয়ে গেছি, তো সবগুলোতে ভিডিও করা হয়নি। কোনোটা অনেক দামি রেস্টুরেন্টেও গেলাম। এটা হচ্ছে কি সাধারণ আর কি, 5.5 ইউরো করে আমরা এই রকমের আপনার শর্মাগুলো নিতে পারছি। এসব শর্মার ভেতরে আপনার চিজ দেওয়া আছে, আর এটা হচ্ছে বিফ শর্মা। হালাল নিয়ে খুব চিন্তা হয় না। অনেক রেস্তোরাঁ থাকে যেটা হচ্ছে সরাসরি হালাল সার্টিফাইড রেস্তোরাঁ, এবং অনেক রেস্তোরাঁ থাকে যেখানে নন হালাল জিনিসপত্র যদি সার্ভিং পর্যন্ত করা হয়, ওনারা হয়তো কিছু কিছু খাবার, যেমন এই ধরনের খাবারগুলো কিছু রেস্তোরাঁয় মাংসগুলো হালাল চলে আসে, যার জন্য তাদের এটা মুসলমানদের কথা হিসাব করেও তৈরি করা হয়ে থাকে। এই রেস্তোরাঁটা আমাদের খুব ভালো লেগেছে। নাম কি জানি, ডোনার কাবাব বা কিছু একটা। আমরা যে জায়গাটাতে আছি গ্রানাডার একদম সিটি সেন্টারে, আচ্ছা পেয়েছি, খুব মানে পিৎজেরিয়া নেমরুদ কাবাব, এটা হচ্ছে ওনাদের রেস্তোরাঁর নাম। চিজ সহ আর এত মাংস আসে, জায়গায় হয় না, তবে বেশ ভালো লাগছে। কি তানভীর, তুমি সবজি কম নিছো কেন? সবজি ভালো লাগে না? লাগে, বাট এখানে মাংসটা খুব ভালো লাগছে। ট্যুরে শাকসবজি খেলে পেট ভালো থাকে। দর্শক, আশা করছি আলহামরা ভ্রমণের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। দক্ষিণ স্পেন সফর নিয়ে 3টি পর্ব করেছি, যার দ্বিতীয় পর্ব এটি। আগামী পর্বে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।